রবীন্দ্র সরোবরের ভেতরে গিয়ে একটা বেঞ্চে বসল রূপকথা আর দেবদত্তবাবু। আরও অনেক প্রেমিক প্রেমিকা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। একটা বাচ্চা ছেলে হাতে কয়েকটা গোলাপ নিয়ে প্রায় সবার কাছেই একবার করে যাচ্ছিল। রূপকথার কাছেও এসেছিল। রূপকথা পার্স থেকে টাকা বের করে ওকে কিছু একটা দিতে যাচ্ছিল। দেবদত্তবাবু আটকালো। রূপকথা দেবদত্তবাবুর দিকে তাকাতে দেবদত্তবাবু বলল, হাতে টাকা দেওয়া ঠিক নয়, এটা একটা র্যাকেট হতে পারে, বাচ্চাদের দিয়ে টাকা তোলায়। এ তো ভিক্ষারি একটা আপগ্রেড ভার্সন। রূপকথা তবুও দমল না, বলল, তাহলে কিছু খাবার কিনে দিই। দেবদত্তবাবু হেসে বলল, প্রথমত তুমি খাবার দিতে চাইলে ও নিতে চাইবে না। তাছাড়া তুমি কোন দোকান থেকে খাবার কিনে দেবে? নিশ্চয়ই চকচকে ঝকঝকে কোনো দোকান থেকে। কি খাবার কিনে দেবে? চিকেন প্যাটিস, পনির পাফ, এইসব তো? ঘাড় নাড়ল রূপকথা। দেবদত্ত আবার বলতে শুরু করলো, আচ্ছা তুমি কি ওর পেটের অবস্থা জানো? কি খায়, কতটুকু হজম হয়, কতখানি খেলে বদ হজম হয় জানো? রূপকথা নিজের ভুল আন্দাজ করতে পারছিল, তাই কিছু না বলে মাথা নামিয়ে রাখল। দেবদত্তবাবু বলেই যাচ্ছিল, তাছাড়া পৃথিবীতে যারা বেঁচে আছে আর সুস্থ স্বাভাবিক আছে সববারই কিছু না কিছু খাবার জোটে। এরা কিন্তু সেই বড় বড় ঝকঝকে দোকান থেকে খাবার কেনে না, ছোট একটা গুমটি থেকে কিনে খায়। আজ যদি তুমি ওকে বড় দোকান থেকে কিনে খাওয়াও, তাহলে গুমটির বেচা কেনা আজকের মতো বন্ধ হয়ে যাবে। কি বলতে চাইছি বুঝতে পারছো, নাকি জ্ঞান দিচ্ছি মনে হচ্ছে? এবার রূপকথা মাথা তোলে, ভীষণ স্বতঃস্ফূর্তভাবে বলে, একেবারেই না দেবদত্তদা, আসলে কোনোদিন এভাবে ভেবে দেখিনি, কেউ এমনভাবে ভাবায়ও নি। আজ আপনি বললেন, অল্প একটু আধটু বুঝলাম, ভালো লাগছে। থ্যাংক ইউ দেবদত্তদা, এত সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য। দেবদত্তবাবু লোকটা এমনই, এসব নিয়ে নিয়মিত চর্চা করে রাত দিন। অবশ্য এছাড়া আর কি বা আছে তার? বাউন্ডুলে ছেলে ছিল এই দেবদত্ত কোলে, যেখানে যার দরকার হতো এক ডাকে দৌড়ে যেত এই একজনই। কতজন অসুস্থ ভিখারিকে কলেজ জীবনে রেস্কিউ করেছিল ইয়ত্তা নেই। মেডিকেল কলেজে একজন বৃদ্ধাকে ভর্তি করার সময় সে ঘুরিয়ে জিজ্ঞেস করেছিল, তোমার নাম কি বাবা? এমন প্রশ্নে একটু অবাকই হয়েছিল সে। এক গাল হেসে বলেছিল, আমার নাম দেবদত্ত। ওর মাথায় হাত বুলিয়ে সেই বৃদ্ধা বলেছিল, তুমি সার্থক না মা, তুমি সত্যি দেবদত্ত। আরও অনেক টুকরো টুকরো ঘটনা ছড়ানো রয়েছে জীবনে। বেগমপুরের কাছে একটা ব্লাড ব্যাংক ছিল। আশেপাশের অঞ্চলে রক্ত লাগলে ওখান থেকেই পাওয়া যেত। কিন্তু কি একটা কেলেঙ্কারির পর স্বেচ্ছাসেবক সংস্থাগুলোর কাছ থেকে রক্তদান শিবিরের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। দোষ অবশ্য প্রশাসনের ছিল না। স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে বেশ অনেকগুলো ধরা পড়েছিল চড়া দামে রক্ত বিক্রির চক্রে। কিন্তু দেবদত্ত কোলে তো ব্লাড ডোনেশন ক্যাম্প করবেই। ফোন করে থানায় বলে, ক্যাম্প হবে, 2 নম্বরই হচ্ছে কিনা দেখার জন্য তো আপনারা আছেন, আসবেন, দেখে যাবেন, 2 নম্বরই দেখলে তুলে নিয়ে যাবেন। বাতাসে ধোয়া আছে বলে তো শ্বাস নেওয়া ছেড়ে দিতে পারি না, না? কি বলেন স্যার? থানার বড়বাবুর চোখ কপালে উঠে গেছিল, কিন্তু আটকাতে পারেনি দেবদত্তবাবুকে। সেদিন 78 জন এসে রক্ত দিয়েছিল। এমন কাণ্ড কম নেই দেবদত্ত কোলের জীবনে। ভীষণ ঠান্ডা মাথার একজন মানুষ, আবার সময়ে সময়ে মেজাজ সপ্তমে চড়ে যায়। সামনে যে দাঁড়িয়ে থাকে সে যত বড়ই বীরপুঙ্গব হোক না কেন, হাঁটু কেঁপে যাবেই। রূপকথা এত কিছু আন্দাজ করতে পারেনি। লোকটাকে দেখে বোঝাই যায় না জীবনে তার এত ঝড়ঝাপটা বয়ে গেছে। কথাবার্তায় অভিজ্ঞতার ছাপ রয়েছে, কিন্তু এমন শান্ত লোক পুলিশের সঙ্গে গলা তুলে কথা বলতে পারে কে জানে। দেবদত্তবাবুকে ফুরফুরে মেজাজে পেয়ে রূপকথার কৌতূহল একটু মাত্রা ছাড়ায়। রবীন্দ্র সরোবরের রাস্তায় ঘুরতে থাকা চড়কির মতো প্রেমিকের ঢলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল,
আচ্ছা দেবদত্তদা, এত কিছু করে বেড়াতে প্রেম করনি কখনো? বিকেলের ছোঁয়া লেগে কথাবার্তার গা থেকে আপনি আজ্ঞের দূরত্বটুকু খসে গেছিল। এতক্ষণ যেন খোলস ছেড়ে নিরাপদে ঘুরে বেড়াচ্ছিল দেবদত্তবাবু। প্রেমের প্রসঙ্গ উঠতেই খোলসে ঢোকার উপক্রম করছিল। রূপকথা ভীষণ মায়া জড়িয়ে জিজ্ঞেস করল, বলবে না আমায়? যুদ্ধ এমনি চলতে থাকে, হাতাহাতি, লাঠি, লস্কর, গাদা, বন্দুক সবই ঠিক আছে। আচমকা কামান দাগার তো কোনো দরকার ছিল না। এই প্রশ্ন হলো তেমন কামান দাগা। এ থেকে যারা পালাবার চেষ্টা করেছে তারাই বেঁচে গেছে। বুক পেতে দাঁড়ালেই নিশ্চিত মৃত্যু। দেবদত্তবাবুরও তাই হলো। আবার প্রেমের প্রসঙ্গে ফিরে বলতে শুরু করল। সে এক বিচিত্র অভিজ্ঞতা, বুঝলে। প্রেমও তো এক প্রকারের রোগ, সর্দি, কাশি কিংবা জ্বরের মতোই। বর্ষায় ছাতার মতো আর শীতে কাঁথার মতো সাবধানতা না নিলেই এসে পড়ে। তখন নিজেকে সামলানোই দায় হয়ে যায়। নিজের প্রেমের কথা বলতে গেলে সবাই একটু কাব্যিক হয়ে পড়ে। তাই দেবদত্তবাবুর গল্পটা তার বয়ানে না বলাই ভালো। ঘটনার সাথে ঘন ঘটা শুনতে শুনতে আসল ঘটনাটাই ভুলে যাওয়ার জোগাড় হয়। যাই হোক, মোটেই খুব একটা বিচিত্র ব্যাপার নয়। গ্রামে গ্রামে স্যানিটারি প্যাড বিলত ওরা দল বেঁধে। এবার এইসব ব্যাপারে কাজ করতে গেলে দলে মেয়ে থাকতে হয় অনেক। এ তো মূলত প্রত্যন্ত গ্রামে গিয়ে মেয়েদের মধ্যে সচেতনতা বৃদ্ধি। মেয়েরাই মেয়েদের সাথে এইসব সমস্যা নিয়ে ভালো করে কথা বলতে পারে। সে সময় বাংলার যে গ্রামেই গেছিল এক অস্থির ছবি দেখেছিল। অধিকাংশ মহিলাই একই ন্যাকড়া বারবার কেচে ব্যবহার করে। প্রকাশ্যে রোদে তা শুকোয় না পর্যন্ত। তা থেকে বিভিন্ন ধরনের ইনফেকশন তো লেগেই থাকে। আর এই সব কাজের সূত্রে দেবদত্ত কোলের সাথে সুপর্ণা কুণ্ডুর আলাপ। সুপর্ণা কুণ্ডু নার্সিং বোর্ড ছিল, দারুণ কমিউনিকেশন স্কিল। যে গ্রামেই যায় প্রথমে বাচ্চাদের সঙ্গে বন্ধুত্ব পাতায়, তারপর সেখান থেকে তাদের মায়েদের সাথে কথা বলে। বাচ্চার স্বাস্থ্য নিয়ে কথা বলতে শুরু করলে কোনো মাই এড়িয়ে যেতে পারে না। সেই সূত্র ধরেই মূল সমস্যায় আসে। মেয়েটার এইসব ব্লু প্রিন্ট দেবদত্তর খুব ভালো লেগেছিল। যাই করে দেখতে মনে হয় এমনিই করছে, কিন্তু সমস্ত কাজের পেছনেই একটা যুক্তি দেখাতে পারে এই সুপর্ণা কুণ্ডু। সেই প্রথম এই সমস্ত বনের মোষ তাড়ানোর বাইরে দেবদত্তর ভালো লাগা। সমস্ত ভাবনা চিন্তায় কি অদ্ভুত মিল। বাংলার দক্ষিণে একটা সাইক্লোন আছড়ে পড়ল, আবার অনেক দিন একসঙ্গে। দেবদত্ত দৌড়ে বেড়াচ্ছিল কোথায় একমাত্র বাঁশের সাঁকো ভেঙে গেছে, কাদের বাড়িঘর গায়েব, পুকুর ছাঁচা, এই সব। সুপর্ণা দৌড়চ্ছিল রোগ, জ্বর, জ্বালা দেখতে। তারপর শুরু হলো প্রেম। কান টানলে মাথা আসে, তেমনি প্রেমের সঙ্গেই আসে হাজার একটা ঝঞ্ঝাট। কাছে আসার পর বেশ অনেকগুলো বছর সব দারুণ ছিল। কিন্তু যতই হোক, সুপর্ণা একজন নার্স, তার হাসপাতালে ডিউটি আওয়ার্স আছে, সেখানে হাড় ভাঙা খাটুনি, চোখে ঘুম। তারপর এইসব দৌড়নো আর হয়ে উঠছিল না। কিন্তু দেবদত্তবাবুর তো বিরাম নেই, পাগলের মতো দৌড়েই যাচ্ছিল। একটু একটু করে পিছিয়ে পড়ল সুপর্ণা। একদিন পিছন ভিড়ে দেবদত্তবাবু দেখল তার পথের কোথাও সুপর্ণা নেই। গল্পের শেষ ছত্রে এসে দেবদত্তবাবু বলল, আমরা রেজিস্ট্রি করে বিয়ে করেছিলাম জানো। সে কি অদ্ভুত সংসার। বিশ্বাসের কোনো ঘাটতি ছিল না, কিন্তু শেষমেশ আমি কখনোই গৃহপালিত হতে পারলাম না। একটা সংসার, বাড়ি ফেরা, এসব আমার স্বপ্নে অনেকবার এসেছে, কিন্তু এসব স্বপ্নকেই কেমন একটা দুঃস্বপ্ন মনে হয়। রূপকথা জিজ্ঞেস করল, সুপর্ণাদি কোথায় আছে এখন? কথা হয়নি আর? দেবদত্তবাবু হাসে।
সূর্যের রং তখন গলতে শুরু করেছে। মশার মতো ছেঁকে ধরছিল অন্ধকার। দেবদত্তবাবু হাসতে হাসতেই বলে, তার যে আমার ওপর অনেক রাগ, অনেক অভিমান। কোর্টে কেস পর্যন্ত করেছিল আমি নাকি দায়িত্ব জ্ঞানহীন, এই সেই কত কিছু। মিথ্যে অভিযোগ নয়, সবই সত্যি। কিন্তু আমি তো আমি, বলো, এই আমি কি কেউ চিনত না? দেবদত্তবাবুর হাতের ওপর হাত রাখল রূপকথা। চোখের দিকে তাকিয়ে বলল, তুমি এই যে নিজেকে দোষারোপ না করে দিব্যি রয়েছ, এটা আমায় শিখিয়ে দেবে দেবদত্তদা? দেবদত্তবাবু এ কথা শুনে কি হাসল? কে জানে। অন্ধকারে তো কিছুই তেমন দেখা গেল না।